হ্যালো এভরিওয়ান, হ্যালো নিয়ামত ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি জি ভাই। অবস্থা? ভালো আছো তুমি? জি ভাই, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা। তো আহ, দর্শক যারা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা স্কলারশিপ যেগুলো কভার করছিলাম সেই স্কলারশিপের আন্ডারে আজকে আমরা কভার করব সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, সার্ক ইনিশিয়েটিভ, একটি সার্কের একটি ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটিতে পড়াশোনার সবগুলো দিক নিয়ে এবং ওভারঅল ইন্ডিয়াতে পড়াশোনার স্কোপ গুলো নিয়ে। তো আমাদের পাশের দেশ ইন্ডিয়া, যদিও আসলে আমরা হয়তো বা অনেকেই জানি না যে হায়ার স্টাডিজ স্কোপ গুলো কেমন, বাট হায়ার স্টাডিজ স্কোপ গুলো আছে। তো আজকে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নিয়ামত আলী ভাইকে, আমার বড় ভাই। তো নিয়ামত আলী ভাই, ওয়েলকাম অ্যাগেইন। আর ভাই, আমি তো একটু ব্রিফলি শেয়ার করেছিলাম আপনার পরিচয়, এরপরে যদি হচ্ছে আপনি একটু ইন ব্রিফ আপনার নিয়ে একটু বলতেন ছোট করে। অসংখ্য ধন্যবাদ, তানিন। তানিন সম্পর্কে আগে বলি। আসলে তানিন আমাদের খুবই পছন্দের ছোট ভাই। আমাদের একসাথে ওরা পড়াশোনা করেছে ডেভেলপমেন্ট স্টাডিজে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং বর্তমানে সে আছে আমেরিকাতে। আমেরিকা এখন তো সারা বিশ্বের কেন্দ্রবিন্দু নানান জায়গাতে। ও দেশে থাকতে ড্যাফোডিলে পড়িয়েছে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে, একই সাথে ইউনুস সেন্টারে চাকরি করেছে। তো তার প্ল্যাটফর্ম দেশ থাকতেই আসলে নোবেল বিজয়ীদের সাথে কাজ করার অভিজ্ঞতা তার আছে। তো এখন সে আছে আমেরিকাতে। আমি ওর সম্পর্কে অনেক বেশি বলতে পারি, আমার সম্পর্কে হয়তো কি বলবে। না আচ্ছা, ভাই। আমি তো ছোটখাটো মানুষ। আমার কাজের ধরন হচ্ছে যে আমি ডেভেলপমেন্ট স্টাডিজে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে কাজের সুবাদে, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা প্রথমে দরকার ছিল, সেই কারণে এনজিওতে ঢুকে পড়েছিলাম। অক্সফাম, আইপিএ, তারপরে স্থানীয় পর্যায়ে গণ উন্নয়ন কেন্দ্র যেটি গাইবান্ধাতে অবস্থিত, সেই পর্যায়ে আমি সহকারী গবেষণা কর্মকর্তা এই হিসেবে কাজ করেছি ফিল্ড পর্যায়ে। তারপরে আমি আবার স্কলারশিপ পেলাম। মানে চেয়েছিলাম যে দেশের বাইরে যাব পড়তে। তো সেই দেশের বাইরে যাওয়াটা আসলে বেশি দূরে না, খুব কাছেই। এই তো দিল্লিতে। তো নয়াদিল্লিতে চলে গিয়েছিলাম 2015 সালে। সেখান থেকে 2 বছরের মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি। অর্জন করে ফিরে এসে 5-6 মাস কাজ করলাম। তখন দেশে আবার রোহিঙ্গা সংকট শুরু হয়ে গেল। তো এর মধ্যে 2018 সাল থেকে আমি ড্যাফোডিলে আছি লেকচারার হিসেবে, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে কর্মরত আছি, এবং প্রায় 2.5 বছর হয়ে গেল। তো এই তো প্রাথমিক পরিচয়। এর মধ্য দিয়ে এখন কাজ করছি, চেষ্টা করছি গবেষণা করবার জন্য, চেষ্টা করছি আহ, যদি সম্ভব হয় বাইরে আবার যাওয়ার জন্য পিএইচডি বা অন্য কোনো কাজে। এই তো পরিচয় আসলে। গ্রেট। ভাইয়া ছোট করে বড় পরিচয়। আর এর বাইরেও ভাই হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনেক আসা যাওয়া দেখেছি ভাইয়ের, সাহিত্যাঙ্গনে ভাইয়ের ভাই মাঝে মধ্যে গান টান করেন। সো লাইক এগুলো আসলে অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে মানুষের আমার মনে হয় সবগুলোই ক্যাপাসিটি আর কি। ক্যাপাসিটি না, এগুলো এগুলো হচ্ছে বলা যায় অনেক ক্ষেত্রে, মানে মানে একটা একটা মানে একটা টার্মিনোলজি আছে আমার জন্য, সেটা হচ্ছে যে গরিবের ঘোড়া রোগ। আসলে যা করা উচিত না তাই আমি অনেক সময় বেশি করি। আহ, এটা হয়তো মনে, এবং যদি এই খুব সত্যিকার অর্থে সেগুলোর অনুশীলন যদি আবার রীতিমতো ভালো করে করতাম, তাহলে হয়তো এগুলোতেও সম্ভাবনা ছিল। সেটা উড়িয়ে দেওয়া যায় না আসলে। এই আর কি। আফটার অল ক্যাপাসিটি ভাই, এনিওয়ে। ঠিক আছে, তো নেমত ভাই আমরা হচ্ছে তাহলে সরাসরি ডিসকাশনে চলে যাই। আজকে আমাদের যে ডিসকাশন সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নিয়ে। তো শুরুতে যদি ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিয়ে একটু বলতেন, লাইক সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কেট ইনিশিয়েটিভ, ইউনিভার্সিটি নিয়ে যদি একটু বলেন আর কি, হয়তো অনেকে জানে না যারা আমাদেরকে দেখছেন। আচ্ছা, প্রথমত বলে রাখি যে সাউথ এশিয়া বলতে আমরা যেটি বুঝি যে, এবং সেটি হচ্ছে সার্ক। সার্ক মূলত প্রথম দিকে 7টি দেশ ছিল, আর পরবর্তীতে 2007 সালের এপ্রিল মাসে আফগানিস্তান যুক্ত হয়। তারপরে এখন সাউথ এশিয়া মানে হচ্ছে 8টি দেশের সমন্বয়ে একটি বিশাল অঞ্চল। এবং বিশাল অঞ্চল মানে এই এলাকার মানুষজন তা আপনি জানেন অনেক বেশি, এবং বিশেষ করে ইন্ডিয়াতে অনেক বেশি। 130 কোটি বলা হচ্ছে, বিশাল এক জনগোষ্ঠীর বসবাস। তার পাশাপাশি পাকিস্তান একটি বড়, মোটামুটি বড়। আফগানিস্তান, বাংলাদেশ সে তুলনায় একটু ছোট। তার চেয়ে আরো ছোট হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ।
তো তাদের যে উদ্যোগ, সেই সার্কের বিশ্ববিদ্যালয়টি 2010 সালে যাত্রা শুরু করে। এবং প্রথম দিকে সেই বিশ্ববিদ্যালয় ছিল মূলত জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, JNU, তার একটি ক্যাম্পাসে, ছোট্ট একটি জায়গাতে। পরবর্তীতে এখন নয়াদিল্লির চাণক্যপুরী বলে একটা এলাকা, যে এলাকাটি হচ্ছে মূলত ডিপ্লোম্যাটিক এরিয়া, খুবই পশ, নিট অ্যান্ড ক্লিন, হাইলি সফিস্টিকেটেড এরিয়া। অ্যান্ড সেই এলাকাতে আকবর ভবন নামে একটি ভবন রয়েছে। সেই ভবনে বিশ্ববিদ্যালয় তার সকল সমস্ত কার্যক্রম চালাচ্ছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসের কাজ চলতেছে প্রগতি ময়দানগিরি বলে একটা এলাকাতে। সেখানে বিশাল পরিসরে তাদের একাডেমিক ভবন, হস্টেলস, সুইমিং পুল, খেলার মাঠ ইত্যাদি ইত্যাদি সবকিছু আসলে চলছে। এখন এই অবস্থার মধ্যে কি কি প্রোগ্রাম আছে সে যদি সে বলা হয়, স্কলারশিপ নিয়ে আমি ডিটেল যাচ্ছি। কি কি প্রোগ্রাম আছে যদি সেগুলো বলি, আমি সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে মূলত এখন পর্যন্ত মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি আসলে অফার করা হয়। মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অফার করা হয়। সেখানে মাস্টার্সের ক্ষেত্রেও আবার যেগুলো হচ্ছে ফ্যাকাল্টি আছে, ওদের ফ্যাকাল্টি অফ ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যেটি কম্পিউটার সায়েন্স থেকে খুব ভালো ভালো ফ্যাকাল্টি আমাদের বের হয়েছে। এবং বাংলাদেশে তারা বিভিন্ন ফিল্ডে এখন বেশিরভাগই টিচিং প্রফেশনে আছে। টিচিং তাদের মানে অর্থাৎ এখান থেকে যারা বের হয়েছে, আমি একটা মৌলিক বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এমন সব পড়াশোনা তারা করায় যে পড়াশোনার মধ্যে বেসিক্যালি আপনার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনাটার এঙ্গেজমেন্ট অনেক বেশি, এদিক থেকে অনেক বেশি আলাদা। মানে ইউরোপিয়ান ইউনিভার্সিটির অভিজ্ঞতা তো তানিন এর আগে জানিয়েছে, শুনিয়েছে, বলেছে। সে অভিজ্ঞতার কথা আমি জানি না, ঠিক বলতে পারছি না কেমন। কিন্তু ইন্ডিয়ান মাস্টার্স এবং ফার্দার সব ডিগ্রি, মাস্টার্সের 2 বছর প্রোগ্রামগুলো খুব রিগোরাস এবং সেখানে রিসার্চ বেস পড়াশোনা বেশি হয়। আমি বলছিলাম ফ্যাকাল্টির কথা, কম্পিউটার সায়েন্স আছে সেখানে খুবই প্রমিনেন্ট, এবং কম্পিউটার সায়েন্স থেকে আমাদের বাংলাদেশি ভালো ভালো রেজাল্ট করে বের হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা বেশ প্রতিষ্ঠিত। সেখানে বায়োটেকনোলজি ইজ ওয়ান অফ দি রিচেস্ট ডিপার্টমেন্ট। সেখানে ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় এত বেশি রিসার্চ হচ্ছে এবং এত বেশি ফান্ডিং, হুইচ ইজ রিয়েলি আনবিলিভেবল। একই সাথে ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স রয়েছে। ইকোনমিক্সে ডেভেলপিং ইকোনমিক্স কোর্স অফার করা হয়। ডেভেলপিং ইকোনমিক্স এক কথায় অসাধারণ, অসাধারণ। একই সাথে কোর্স রয়েছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে, যেখানে রয়েছে IR অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন, আমার বন্ধুরা সেখানে পড়ছে। একই সাথে রয়েছে সোশিওলজি, যেখানে আমি পড়েছি। আর রয়েছে ফ্যাকাল্টিজ অফ লিগ্যাল স্টাডিজ। এবং এই যে 5টি ফ্যাকাল্টি বলা হলো, এই 5টি ফ্যাকাল্টির অধীনে মূলত আসলে ডিপার্টমেন্ট আছে মাত্র 6টা। 6টা ডিপার্টমেন্টই আসলে প্রত্যেক বছর মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে, তার সাথে পিএইচডি অফার করে থাকে। মাস্টার্স সেটা হয় প্রত্যেক ডিপার্টমেন্টে ব্যাচ ওয়াইজ 30 জন করে, এবং 30 জন যে হয় তার মধ্যে আবার 15 জন থাকে ইন্ডিয়ান, বাকি 15 জন হচ্ছে বাকি 7 দেশ থেকে। ফলে 7 দেশের সাথে আসলে কম্পিটিশনটা অনেক বেশি হয়, এবং ইন্ডিয়ানদের মধ্যে আরো বেশি কম্পিটিশন হয়। ইন্ডিয়ানদের 15টি সিটের জন্য হয়তো 1500 সিলেক্টেড থাকে, মানে ওয়েটিং লিস্টে থাকে, হুইচ ইজ মানে ইন টার্মস অফ নাম্বার ইজ এ বিগ নাম্বার। তাদের মধ্যে কম্পিটিশনটা অনেক বেশি হয়। এবং সাউথ এশিয়া থেকে যারা, আমি যখন 2015 সালে গিয়েছিলাম তখনকার আসলে কম্পিটিশন মাত্রা অনেক কম ছিল, কিন্তু এই সময়ে এসে কম্পিটিশন এত বেড়েছে যে আমি গত বছর পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি প্রাথমিকভাবে টিকি নাই আসলে। আমি মানে এটা বলছি টিকি নাই, কারণে ওরা এত সব মেকানাইজ করেছে, এত সব আধুনিক প্রক্রিয়ায় প্রশ্ন করা, ইভালুয়েশন করার কাজ করছে। সেক্ষেত্রে বলার বাহুল্য যে তাদের মান দিন দিন বাড়ছে, তার সাথে লোকজনের নজরে পড়ছে এবং তাদের অ্যাকসেপ্টেন্স বাড়ছে। এই কথাগুলো আমি বলছি আপাতত। একই সাথে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রক্রিয়াটা কিভাবে, আমি যদি বলি, আপনাদের আমাকে যারা শুনছেন এই মুহূর্তে, যদি তাদের উদ্দেশ্যে বলি, বিকজ অফ দিস প্যান্ডেমিক, দিস করোনা ভাইরাস এটসেট্রা,
তারা মোটামুটি 30 জুন পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন চলছে, অর্থাৎ এন্ট্রান্স টেস্টের জন্য যে অর্থাৎ অ্যাডমিশনের প্রক্রিয়া যেটা শুরু হয় 30 জুন পর্যন্ত অ্যাপ্লাই চলতেছে, এবং তারা আশা করতেছে জুলাই মাসের শেষের দিকে তারা ক্লাস শুরু করতে পারবে যদি এই সিচুয়েশন চলতে থাকে। ফলে আপনারা যদি একটু খোঁজ নেন sau.int ইন্টারন্যাশনাল, এইটা হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইট। সেখানে আপনারা চাইলে যে কোনো সময় দেখতে পারেন যে কি পরিমাণ সুবিধা কি পরিমাণ অসুবিধা আছে। বর্তমান সময়ে স্কলারশিপ নিয়ে অনেক রকমের পরিবর্তন হয়েছে। স্কলারশিপ দিয়ে থাকে কাদেরকে? দিয়ে থাকে মূলত মাস্টার্সের ছেলে মেয়েদেরকে, এবং বাই ডিফল্ট যারা ইন্ডিয়ার বাইরে থেকে যায় তাদেরকে সবাইকেই আসলে কম বেশি স্কলারশিপ দেওয়া হয়। একই সাথে দেওয়া হয় হস্টেল ফ্যাসিলিটিস, অর্থাৎ দিল্লিতে যেহেতু আমি বলেছি অনেক পশ এলাকা, অনেক বেশি রিচ এবং আধুনিক অবকাঠামোগত দিক থেকে একটা বিশাল অঞ্চল, সেইখানে হস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয়। এখন স্কলারশিপের ভ্যালুটা কি যদি প্রশ্ন করতে পারেন, স্কলারশিপের ভ্যালুটা আসলেই তানিন এর আগের সপ্তাহে যেসব বিষয় কভার করেছে, যে ইন টার্মস অফ ইরাসমাস মুন্ডাস, ড্যাড স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, বিগ নেম। সো সেই দিক থেকে ইন্ডিয়া আসলে কেউ যদি মনে করেন যে আমি আসলে এই প্রাইজ মানির জন্য বেশি অ্যাট্রাকটিভ হব, ওখানে আমি গিয়ে কিছু সেভ করব, এট দ্য সেম টাইম আমি কিছু কাজও করব, সেটা আসলে সম্ভব না। ইন্ডিয়াতে এমনিতেই আমরা প্রতিবেশী দেশ বলে আমরা নাক ছিটকাচ্ছি যে হ্যাঁ আসলে ইন্ডিয়া, ও ইন্ডিয়া। আমার মনে আছে একটু বলে রাখি নোট হিসেবে, আমার ভিজিটিং কার্ডে আমি লিখেছিলাম যে MA সোশিওলজি ফ্রম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইন্ডিয়া। তা আমাকে একজন বলতেছে যে ইন্ডিয়া না লিখে লিখো নিউ দিল্লি। ইন্ডিয়াতে অনেক স্টেট আছে, ইন্ডিয়া ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, রাইট? এই কন্টিনেন্ট ইউরোপের সমান তো নাকি জনসংখ্যায়? এখন সেখানে অনেক রকমের ইউনিভার্সিটি আছে, আবার এখনকার সময় কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও বেশ ভালো করছে, খুব অদ্ভুত সব নাম আছে, লাভলি প্রফেশনাল, সেখানে বাংলাদেশ থেকে প্রচুর পোলাপান যাচ্ছে পড়াশোনা করতে। এমইটি ইউনিভার্সিটি আছে, আরো কিছু ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে প্রাইভেট। বাট মোদ্দা কথা, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হচ্ছে ইজ এ বিগ এন্টিটি টু ইন্ট্রোডিউস দি স্টুডেন্টস ফ্রম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ফার্স্ট। ইন্ডিয়া ইজ বিগ ব্র্যান্ড ফর দেম। এট দ্য সেম টাইম যারা নেপাল, ভুটান, তাদের জন্য তো একটা রকমের ওপেন বর্ডার আছে, তাদের জন্য খুব ফ্রি ইজি অ্যাক্সেস। একই সাথে নেপাল থেকে, ভুটান থেকে, সরি আফগানিস্তান থেকে যারা আসে তাদের জন্য আসলে মোটামুটি ভালো ফ্যাসিলিটি আছে, তারা কাজ করতে পারছে। আফ্রিকানদের জন্য খুব ভালো ফ্যাসিলিটি, শ্রীলঙ্কাদের জন্য সমস্যা আছে আবার কিছু এর মধ্যে। বাংলাদেশিদের জন্য, পাকিস্তানিদের জন্য আসলে এই ইউনিভার্সিটি অনেক বেশি সংরক্ষিত আসলে। মানে কেন বলছি, কোটার দিক থেকে 10% সিট বাংলাদেশের জন্য, পাকিস্তানিদের জন্য, কিন্তু ভিসা রিজার্ভেশন পাওয়া না পাওয়া এটা নির্ভর করে কপালের উপরে। আসলে এই স্কলারশিপের অনেক লিমিটেশনের মধ্যে এটা সবচেয়ে বড় লিমিটেশন, কারণ ইন্ডিয়ান সাথে পাকিস্তানের যে ঐতিহাসিক বন্ধুত্বের ওঠানামা, সেটা প্রত্যেক বছরই পরীক্ষা হয়, ভিসা পাওয়া না পাওয়া নির্ভর করে তার উপরে আসলে। এখন আমি আসি যে মোটামুটি ফিনান্সিয়াল ব্যবস্থার কথা। যে স্কলারশিপ গুলো আছে ইউনিভার্সিটির জন্য, মাস্টার্সের ইউনিভার্সিটি স্কলারশিপ আছে যেটা, সেটা 2 বছরই কন্টিনিউ করে যদি এক রকমের রেজাল্টটা ধরে রাখা যায়। মোটামুটি সেই রেজাল্টটা নিয়মিতভাবে পড়াশোনা করলে যেই কারো পক্ষে আসলে ধরে রাখা সম্ভব, খুব বেশি অসুবিধার কাজ না। যেমন যদি বলি যে স্কলারশিপের অ্যামাউন্টটা কি, এখনকার যে লেটেস্ট অ্যামাউন্ট সেটা বলা হচ্ছে ইউনিভার্সিটিতে টিউশন ফি একদমই দিতে হবে না, তারপরে হোস্টেলের ফি একদমই দিতে হবে না। ইন অ্যাডিশন টু দিস, যারা বাংলাদেশ থেকে যাবে, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে যাবে, তাদের জন্য প্রথম বছর 10,000 রুপি হচ্ছে একটা, এটা বলা হয় প্যাক অ্যালাউন্স, মানে আসা যাওয়ার একটা খরচ শুধুমাত্র যাওয়ার জন্য। আবার এই একই টাকা যখন ফিরে আসে তখনই দেওয়া হয়। একই সাথে তাদেরকে প্রত্যেক মাসে তাদের পকেট খরচের জন্য অতিরিক্ত হিসেবে, এটা স্কলারশিপ ভ্যারি করে, 7,000, 5,000, 3,000, 4,000 এই রুপি দেওয়া হয়।
তো আমি বলছি আবারও, তানিন একটু অবাক হবে যে পরিমাণটা খুবই কম, এই 7,000 রুপি দিয়ে কি হয়। কিন্তু আমি তো পুরোপুরি 2 বছর ছিলাম। আমার টিউশন ফি, হস্টেল ফি, আমার স্কলারশিপের নাম ছিল প্রেসিডেন্ট স্কলারশিপ। কারণ তখনকার একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে প্রত্যেক দেশ থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ একজন করে প্রেসিডেন্ট স্কলারশিপ দেওয়া হতো। এবং কাকে দেওয়া হতো? যে টপার, ডিপার্টমেন্ট ওয়াইজ টপার, যে অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করেছে। তো সেই স্কলারশিপটা সেখানে আছে। এবং একই সাথে ফিরে আসার সময় তাদেরকে আরো তার যে যাওয়ার আসার খরচ সেটাও দেওয়া হয়। একই সাথে ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স, সেটা খুবই ভালো মানের। এবং মোটামুটি বলা যায় বাংলাদেশের সকল ছেলে মেয়ে যারা, অনেকেই আমি দেখেছি, আমার বন্ধু ছিল, সে প্রচন্ড গ্যাস্ট্রিকে ভুগছিল, সে তো ওখানে গিয়ে এত রকম ট্রিটমেন্ট করিয়ে সে ভালো হয়েছে এসেছে। অর্থাৎ ইন্ডিয়ান ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আপনি জানেন, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোকজন যায় সেখানে। পরে নির্দ্বিধায় দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করানো, এবং সেটা ইউনিভার্সিটি টাকায় মোটামুটি হলেও খারাপ ছিল না, অভিজ্ঞতা ভালো ছিল। আমি যে বলছিলাম যে অ্যামাউন্টটা 7,000 রুপি, সেই অ্যামাউন্ট 7,000 রুপি হলেও 5,000, আরো বললে কম বললে 3,500-4,000 রুপিতে সারা মাসে খেয়ে দিয়ে বেশ ভালো থাকা যায়। আমাদের মতো, আমাদের বাংলাদেশে যেমন খাদ্যের দ্রব্যের দাম নিয়মিত বাড়তেই থাকে, সেখানে কিন্তু অনেক বেশি স্টেবল, এটা খুব সহজে বাড়ে না, অনেক সময় লাগে। আর হোস্টেলে ম্যাচ ফ্যাসিলিটি আছে। হোস্টেলে না খেলেও আমাদের ক্যাম্পাসের আশেপাশে এতগুলো স্টেটের ভবন আছে। পাশেই হচ্ছে কাশ্মীরি হাউস, পাশেই হচ্ছে নাগাল্যান্ড, তাদের স্টেটের অফিসিয়াল ভবন, পাশেই হচ্ছে আপনার বিহার ভবন। ফলে ওখানে নানা রকমের যে খাবারের টেস্ট, মনে হচ্ছে যে ইউরোপে চলে আসছে, এত ভ্যারাইটি সেখানে। ফলে ইন্ডিয়া itself, financially, if you think like, okay, there's something, the price of scholarship, the money of the scholarship is really little, it's very small in amount, but the fact you will get continental facilities, environment over there, and you will be wondering that how they develop their education system, they are managing their roads and highways and etc. is wonderful, no doubt. So একই সাথে পিএইচডি প্রোগ্রাম রয়েছে, যারা আবেদন করতে চায়, পিএইচডি প্রোগ্রাম is much more competitive, no doubt. And Indian PhD is really, I mean, in terms of social science, is really big issue. Even I found so many professors, those who are teaching in South Asian University, and they completed their PhD from Indian Institute, from JNU, from MIT, from Ambedkar. They are much more competent than, rather than the PhD holder from Oxford, from Cambridge, I mean those who completed from abroad. So Indian education in terms of social science, biotechnology, law is really wonderful, no doubt. So যারা যেতে চায় তাদের জন্য সুযোগ আসলে অনেক বেশি আছে। এখনকার সময়টাতে যে অবস্থা চলছে, সেই অবস্থাতে আসলে আরো ভাবে বিস্তারিত বললে বলা যায়। আমি প্রশ্ন পেলে আরো উত্তর দিচ্ছি, তানিনের কাছে যাচ্ছি এবার। থ্যাংক ইউ ভাই, আপনি হচ্ছে অলমোস্ট স্কলারশিপে অনেক কিছু কভার করে ফেলেছেন। আর বাকি থাকে হচ্ছে এই স্কলারশিপের জন্য বা এই অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টস গুলো নিয়ে যদি একটু বলেন যে কি কি চাই, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস গুলো কি? আচ্ছা, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আহ, প্রচলিত অর্থে খুব বেশি কঠিন কিছু না আসলে। কারা কারা অ্যাডমিশন পাবে, কারা কারা পাবে না, এই নিয়ে ওয়েবসাইটে ডিটেলস আছে, সবকিছু বলে দেওয়া সম্ভব। ওরা যেটা করে, ওদের একটা মার্জিন আছে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য হয় তাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং তার কাছে সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হয়েছে এই সার্টিফিকেটটুকু তার কাছে থাকতে হবে, এবং সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু তাকে যেতে হবে। এই অবস্থার মধ্যে তার রেজাল্ট কেমন হলে সে অ্যাপ্লাই করতে পারবে, এই প্রশ্নটা অনেক করতে পারে। এখন রেজাল্ট কেমন হবে, অফিসিয়ালি বলা হচ্ছে 55 ভাগ সিজিপিএ থাকতে হবে। 55 ভাগ মানে কি? মানে মোটামুটি বলা যায় বাংলাদেশি যে সিজিপিএ আউট অফ 4 থেকে 3+, 3.25, 3.50, এই সিজিপিএ থাকলে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই প্রক্রিয়াটা খুবই সহজ সরল বলা যায়। ওয়েবসাইটের লিংক থেকে জাস্ট নিজের নামে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে যাবতীয় তথ্য, একই সাথে তার হাতে পাসপোর্ট থাকাটা খুব জরুরি।
না হলে পাসপোর্ট করে ধরেন অনেকেই অ্যাপ্লাই করে, সিলেক্টেড হলে তারপর পাসপোর্ট করতে দেয়। তো পাসপোর্ট পাওয়ার যে সময়টা সেটা সেই মুহূর্তে এখন নিশ্চয়ই সম্ভব না এখনকার দেশের অবস্থা অনুযায়ী। ফলে যেটা করতে হবে, পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের ডিটেলস যেসব ইনফরমেশন দেয়া সেগুলো শেয়ার করতে হবে, পাসপোর্টে স্ক্যান করে সেটা আপলোড করতে হবে, একই সাথে যাবতীয় যেগুলো অফিসিয়াল মার্কশিট, সার্টিফিকেট সেগুলোও আপলোড করতে হবে। আপলোড করার পরে তাকে একটা ফি দিতে হবে অ্যাডমিশনের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 800 টাকা, অর্থাৎ $10। সেটা এ পর্যন্ত ছিল। $10 দেওয়ার পরে তারপরে একটা সময় গিয়ে তার জন্য ইমেইল আসবে যে সে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করবে। ভর্তি পরীক্ষার জন্য যাবতীয় প্রক্রিয়া প্রত্যেক দেশে দেশেই করা হয়। বাংলাদেশে ঢাকাতে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে, চট্টগ্রামে হয়েছে যদি আমি সঠিক থাকি, অথবা ঢাকাতে অবশ্যই অ্যাডমিশন টেস্ট হয়। আমাদের সময়ে যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেটি ছিল আমাদের ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ঢাকার সংসদ ভবনের খুব কাছে সেখানে ছিল। সেটা ছিল মোটামুটি হ্যান্ড, অর্থাৎ কাগজে কলমে লিখে। সেই সময় আমি দেখেছি ফ্যাকাল্টি মেম্বাররা আসতো, তারা এসে এম্বাসির সহায়তায় কিছু লোকজন নিয়ে এসে প্রশ্নপত্র প্রিন্ট করে নিয়ে আসতো, হাতে কলমে পরীক্ষা হতো। সেই পরীক্ষার প্রক্রিয়াটা এখন একটু বদলে গিয়েছে, এখন হয় সেটা অনলাইনে। ঢাকায় কিছু সেন্টারকে তারা দায়িত্ব দিয়েছে, সেই সেন্টারে অনলাইনে এমসিকিউর ভিত্তিতে পরীক্ষা হয়, যেটা সোশ্যাল সায়েন্সের জন্য বেশি অ্যাপ্লিকেবল। আবার ম্যাথমেটিক্সের জন্য হচ্ছে ম্যাথ করতে হয়, ম্যাথ করে করে সমাধান করতে হয়। অথবা কম্পিউটার সায়েন্সের জন্য যেগুলো ম্যাথ বিষয় সেগুলো ম্যাথের জন্য আলাদা ফরম্যাট রয়েছে। এইভাবে অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হয়। যদি সে অ্যাডমিশন টেস্টে মোটামুটি স্কোর করে তাহলে তার নাম চলে আসে আপনার ক্যাটাগরির মধ্যে। তারা বাংলাদেশ থেকে হয়তো নিবে 10 জন বা 7 জন 5 জন, সেখান থেকে হয়তো ওরা 20 জনের নাম রাখে। প্রথম 5 জন, পরবর্তী 5 জন, এভাবে ওয়েটিং লিস্ট থাকে। তারপরে একই সাথে যারা খুব ভালো স্কোর করে অ্যাডমিশন টেস্টে তাদেরকে বলে দেয় যে আপনারা স্কলারশিপ পেয়েছেন। আর অনেককে বলে যে আপনারা অ্যাডমিশন ফি জমা দেন, আবার সেই অ্যাডমিশন ফি যখন স্কলারশিপ পায় সে অ্যাডমিশন ফি পরবর্তী আবার ফেরত দেওয়া হয়। এইভাবে চলছে প্রক্রিয়া। আর যাদের স্কলারশিপ যারা পরবর্তীতে পেয়ে থাকে তাদেরকে আবার আপনার ভিসার জন্য আবেদন করতে হয়। তো সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে একটা স্পেশাল ক্যাটাগরির ভিসা রয়েছে, তার নাম হচ্ছে সাউ ভিসা। এই সাউ ভিসা প্রথম দিকে আমাদেরকে 1 বছর দেওয়া হয়েছিল উইথ ট্রিপল এন্ট্রি, মানে 3বার যাওয়া আসা করা যেত। এখন সেটা বোধহয় 1 বছর দিচ্ছে উইথ মাল্টিপল এন্ট্রি, অর্থাৎ বহুবার ইন্ডিয়াতে আসা যাওয়া করা যায়। এই সাথে 2 বছরের ভিসাও দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভিসার এক্সটেন্ডও করতেছে, যেটা দিল্লিতে করা সম্ভব। এই বিষয়গুলো ছিল আমাদের সাথে বলার। সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ার মূল যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটি হচ্ছে যে 8টি দেশের ছেলেমেয়েরা থাকে এখানে, যেভাবে সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটে একসাথে। যেমন ইন্ডিয়ার তো অবশ্যই, ইন্ডিয়া নিজে একটি মহাদেশ, সুতরাং তাদের তো বলার অপেক্ষা রাখে না। এই মহাদেশ থেকে যখন অন্য আবার ছেলেমেয়েরা পাকিস্তান থেকে আসে, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থেকে আসে, তাদের মধ্যে একরকমের একটা কথাই আছে যেটা যে ডাইভার্সিটি, ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি, এর মধ্যে একটা রকমের মেলবন্ধনের সুযোগ থাকে। আমরা অনেক রকমের সুযোগ পেয়েছি সেখানে নানা রকমের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য। এবং আদর্শিকভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম কি হওয়া উচিত, সেখানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইজ অ্যান এক্সাম্পল ফর অল অফ দি স্টুডেন্ট হু আর ইন্টারেস্টেড টু গো ইন ইন্ডিয়া। তো তাদের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম। আমি যদি ইন অ্যাডিশন বলে রাখি যে ইন্ডিয়ান এডুকেশনের মান নিয়ে যদি কেউ প্রশ্ন করে থাকে, তাহলে এই মান নিয়ে প্রশ্ন করার সময় আসলে এসেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি সম্পর্কেও। আমি জানি যে ইউরোপে, লন্ডনে প্রচুর পরিমাণে, বিভিন্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণ প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের ডিগ্রি বাংলাদেশে এখন চলছে। সেই অর্থে ইন্ডিয়ান ডিগ্রির মান কিন্তু কোনোভাবেই কম না। এবং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে একটা ছেলে যখন 2 বছরের জন্য, আমি বলছি 2 বছর, সেই 2 বছরের পড়াশোনার মধ্যে রিসার্চের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি দেখাতে হয়। এবং সেই রিসার্চের কন্ট্রিবিউশন দেখানোর মধ্য দিয়ে আসলে সে একজন প্রকৃত অর্থেই
ওই যেটাকে বলে মানে একজন শিক্ষক হওয়ার যে স্টাডি, সেই যে রিগোরাস প্রসেস, সেই প্রসেসটা ইন্ডিয়াতে খুব ভালো করে দেওয়া হয়। 3 বছরে অনার্স যে আছে সেটা সেই নিয়ে আমি খুব বেশি জানি না যে সেখানে কেমন পড়াশোনা হয়, কিন্তু 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের যে সিলেবাস, এটা হিউজ। আপনি যদি বলেন যে এটা কেমন হিউজ, ধরেন আমি ঢাকায় পড়াশোনা করেছি 2 বছর, আমি 5 বছর 4 বছরে আমার অনার্স ছিল, 5 বছরের 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম ছিল 5 বছর। হুম। আমি জানি আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি আছে, অনার্স আছে 4 বছর, 1 বছর মাস্টার্স প্রোগ্রাম আছে যারা রেগুলার করে। তো 2 বছরে ইন্ডিয়াতে আমাকে সোশিওলজি যা পড়তে হয়েছে 4 বছরে 5 বছরে, এটা আসলে আমরা বাংলাদেশে পড়ানো হয় বলে সন্দেহ আছে, আমি জানি না এটা পড়ানো হয় কিনা। এটা অনেকে হয়তো অফেন্ডেড হতে পারেন যে আসলে কি ধরনের স্টেটমেন্ট, হুইচ ইজ কারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই প্রেশার নিচ্ছেন কিনা। এই প্রেশার যদি কেউ না নিতে চায় তার জন্য ইন্ডিয়া ভালো না, নো ডাউট। হুম। ওখানে আসলে আমি এমন সব ফ্যাকাল্টি পেয়েছি যারা দিন শেষে প্রচুর পরিমাণে আড্ডা দিত, গল্প করত, কিন্তু আমি আমার এক্সামে কি লেখা আছে ওটাই গুরুত্বপূর্ণ, ওটাই আসলে মূল ইভালুয়েশনের ক্রাইটেরিয়া। ওর ভিত্তিতে ঠিক হয় যে আসলে নিয়ামত বা অন্যরা পড়ছে কি পড়ছে না। সে ছেলে সারাদিন নাচা গানা করে বেড়াচ্ছে, এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস করতেছে, এই ক্লাব সেই ক্লাব করতেছে, ইট ডাজন্ট কেয়ার অ্যাবাউট নাথিং, কেয়ার অ্যাবাউট দিস রিডিং ম্যাটেরিয়ালস। এই বিষয়ে আসলে আরো যদি প্রশ্ন থাকে আমি সেই বিষয়ে বলতে চাই, হয়তো আরো কিছু বলবো, তানিন। আচ্ছা, ভাইয়া, বাংলাদেশ থেকে এখন ওভারঅল প্রতি বছর কেমন যাচ্ছে, কতজনকে নিচ্ছে নর্মালি, পিএইচডি মাস্টার্স মিলে কোনো ইয়ে আছে কিনা? আচ্ছা, পরিচয়। বাংলাদেশ থেকে এখন যেহেতু বলেছে ডিপার্টমেন্ট আছে 6টি, হুম হুম। 6টি ডিপার্টমেন্টে অন এন অ্যাভারেজে প্রত্যেক বছর 25, 27, 28, 30 জন পর্যন্ত যাচ্ছে। এটা ওকে। নির্ভর করে যে এই সময় পাকিস্তান থেকে যদি কেউ না আসে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে নেওয়ার চান্স বেড়ে যায়। হুম হুম। আবার যদি শ্রীলঙ্কা থেকে, এখন সময় যেটা হচ্ছে যে প্রায় শ্রীলঙ্কা থেকে খুবই কম আসে, হুম। পাকিস্তান থেকে ভিসার যে লিমিটেশন সেই কারণে খুব কম আসতেছে। তবে এটা হয়তো সামনে বাড়বে। বেশি যাচ্ছে বাংলাদেশ থেকে, কেন? কারণ অন্য দেশ থেকে লোক আসতেছে না, আর যাচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সেখান থেকে আফগানিস্তান থেকে আসতেছে বাংলাদেশের মতোই সমান তারে কাতারে। পিএইচডিতে নেয় হচ্ছে খুবই কম। আমি বলছি মাস্টার্সের সংখ্যা, মাস্টার্সে ধরেন 6টা ডিপার্টমেন্ট আছে, হুম। সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, ইকোনমিক্স। সেখানে অন এন অ্যাভারেজে প্রত্যেক ডিপার্টমেন্টে 6 জন 7 জন, অনেক সময় 8 জনও নিতে পারে। হুম। তবে 5 জনের কম নেয় না কোনোভাবেই প্রত্যেক ডিপার্টমেন্টেই। আবার কম্পিউটার সায়েন্স আছে, বায়োটেকনোলজি আছে, ম্যাথমেটিক্স আছে। ম্যাথমেটিক্সে বাংলাদেশের ছেলেমেয়েরা খুবই কম, খুবই কম। অনার্স মাস্টার্সে তো আমি দেখি নাই খুব খুব একটা, পিএইচডি করছেন এমন অনেকে আমি দেখেছি সেখানে পড়াশোনা করছেন। এই তো। আর কম্পিউটার সায়েন্সে খুব বেশি ফ্যাসিলিটি আছে সেখানে। লতে এক্সট্রা অর্ডিনারি, আসলে এত ফ্যাকাল্টি এবং তাদের পড়াশোনার মেথডটাই অনেক ইউনিক। ইকোনমিক্স ডিপার্টমেন্ট যেটা আছে, আমরা তো মোটামুটি থিওরি প্র্যাকটিস যাই পড়েছি ডেভেলপমেন্ট স্টাডিজে, ওখানে 2 বছরের যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স যে বিষয়বস্তু, which is wonderful in terms of richness of the syllabus, in terms of academia, in terms of practice and theories. So many things are covered under one umbrella, which is wonderful. সোশিওলজি যেটা আমি পড়েছি এটা তো আসলে বাঁশ খাওয়ার মতো, আসলে পড়াশোনা তো না। মানে এটা আসলে আমি প্রথম 1 বছর খুব দুর্দান্ত গতিতে পড়াশোনা করেছি, তখন ভালো লেগেছে। সেকেন্ড ইয়ারও পড়েছি, কিন্তু আমার মনে হয় খুব বেশি এফোর্ট দেইনি, ফাঁকিবাজি হয়ে গেছিলাম। তো এই কথা আর কি। ইন্টারন্যাশনাল রিলেশন ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, আমার বন্ধুরা এখনো অনেকে পড়ছে। এই তো। আর কোন কথা? আচ্ছা ভাইয়া, আইটিএস বা কোনো স্কোর রিকোয়ারমেন্ট আছে কিনা? আচ্ছা, না, ইন্ডিয়াতে আসলে খুব বেশি ভাষার সংক্রান্ত কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে স্কোর দেখানোর কোনো প্রয়োজন নেই, হুম। এটার প্রয়োজন নেই। ইন্ডিয়াতে আরো কিছু স্কলারশিপ আছে, যেমন আইসিসিআর, গভর্নমেন্টের স্কলারশিপ। সেখানে বোধহয় একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়ে থাকে, যে ছেলেরা মেয়েটার ইংলিশ অ্যাবিলিটি কেমন সেটা টেস্ট হয়ে থাকে। কিন্তু সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে এখনো সেটা শুরু হয়নি বলে হয়তো একরকমের অনেকের জন্য এটা আকর্ষণীয় বিষয়। তবে সেখানে গিয়ে অনেকেই হয়তো হিন্দি, উর্দু, নেপালিজ, তারপরে ইন্ডিয়ান আরো ভাষা শিখতে পারে। কিন্তু সমস্ত কিছু ইংলিশে মেনটেন করা হয়, এবং সেই ইংলিশে অবশ্যই ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইংলিশ, নো ডাউট।
সেখানে খুব কম লোক আছে যারা ইউরোপিয়ান অ্যাকসেন্টে কথা বলে, এবং এটা আসলে আমার পক্ষে, অনেকের পক্ষে এটা সম্ভব হয় না রপ্ত করা, হুইচ ইজ ডিফিকাল্ট। এই তো। আচ্ছা। আচ্ছা নেমত ভাই, এরপরে হচ্ছে যদি একটু ইয়াতে ফোকাস করি, যদি যারা যেতে চাই ওরা আসলে, যারা দেখছেন বা এই ভিডিওটি পরবর্তীতে দেখবেন, কেউ যদি চায় যে হয়তো এখন অনার্সে পড়ছে বাট এই স্কলারশিপে যেতে চায়, সেক্ষেত্রে ওদের আসলে কি করা উচিত, কিভাবে আগানো উচিত? প্রথম কথা হচ্ছে যে কেউ যেতে চায় কিনা। এখন হুম। যেতে যায় কিনা সেই সংখ্যা নিশ্চয় অনেক বেশি হবে, নিশ্চয় যেতে চায়। ইন্ডিয়াতে মূলত আমরা যাই ঘুরতে, তাই তো? রাইট। কিছু ওয়ান্ডারফুল হিস্টোরিক্যাল প্লেস আছে, সেগুলো আমরা ঘুরতে যাই। যাই হচ্ছে মেডিকেল পারপাসে, নানা রকম ট্রিটমেন্টের সুবিধা সেখানে আছে, এই কাজে আমরা যাই। এখানে এই কাজে যাওয়ার সাথে পড়াশোনার সম্পর্কটা যদি মিলিয়ে ফেলি, তাহলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় আসে আসলে। তো আমি দেখেছি যারা পিএইচডি করেছে, এমফিল করেছে, মাস্টার্স করেছে, তারা তো বাংলাদেশে শাইন করছে, তো তারা দে আর ডুইং ওয়ান্ডারফুল, নো ডাউট। হুম। তো এই অবস্থার মধ্যে যারা যেতে চায়, যদি যেতেই চায় সত্যিকার অর্থে, প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু ইউরোপ না, এখানে কিন্তু কাজের সুযোগ নাই, একদমই নাই, একদমই কাজের সুযোগ নাই। কারণ পাসপোর্টে লেখা স্টুডেন্ট ভিসা, ক্যাটাগরি হচ্ছে সাও ভিসা। সেক্ষেত্রে আপনি কাজ খুঁজলেও, কেউ যদি আপনাকে চাকরি দেয়ও, সে কিন্তু স্যালারি দিবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে। এখন ব্যাংক অ্যাকাউন্ট হয়তো আপনার একটা আছে, ম্যানেজ করা যাবে, কিন্তু সে দেখবে ওই ছেলের নামে আসলে কোনো ওয়ার্ক পারমিট আছে কিনা। ওয়ার্ক পারমিট না থাকলে ব্যাংকে স্যালারি আসবে না, আর ক্যাশ ট্রানজাকশন এখানে দিন দিন কমছে, দিচ্ছে না। এইটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে পড়াশোনা করতে যদি যেতে চায়, প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়া আমার মতে বেশ ভালো। আমি পড়েছি, আমি ভালো মন্দ দুটোই বলছি, ভালোর দিকটাই অনেক বেশি, মানে মন্দের ভালো না, ভালোটাই ভালো আসলে ইন্ডিয়াতে। বিশেষ করে সোশ্যাল সায়েন্স যারা পড়তে চায়, যারা সোশিওলজি ইকোনমিক্সে পড়তে চায়। হুম। শুধুমাত্র কি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি না, আপনি নয়াদিল্লিতে যেটি ইন্ডিয়ার সেন্টার, ইন্ডিয়ার হার্ট বলা হয় যেটি, JNU, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, ইজ এ ওয়ার্ল্ডের সেন্টার আসলে। তারা যে পরিমাণ নলেজ ক্রিয়েট করছে, এক কথায় অসাধারণ। সেখানেও তো স্কলারশিপ আছে, সেখানেও যেতে পারে লোকজন। ইন্ডিয়ান গভর্নমেন্টের ICCR স্কলারশিপ আছে। পন্ডিচেরিতে অনেকগুলো ইউনিভার্সিটি, যেখানে ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে, সেখান থেকে যেতে পারে। ফলে প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া যাওয়াটা একটা মাইন্ডসেটের বিষয়, হুম। হুম। প্রথম কথা। এটা ইউরোপ নয়, ইউরোপে চাইলে আমি অনেকগুলো দেশ ঘুরতে পারছি, ইন্ডিয়া চাইলে অনেক অনেক ঘোরা যাবে। আপনি চাইলে কাশ্মীর, অনেক এলাকায় যেতে পারবেন, অসুবিধা নাই, এবং সেখানে বসে ইউরোপ দেখতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে যে টাকা দিবে, সেই টাকাটা আপনার জন্য কতটুকু আপনার খরচ বহনের জন্য প্রযোজ্য। পিএইচডি তে দেওয়া হয় মোটামুটি এখন পর্যন্ত, আমার বন্ধু যারা আছে যদি কেউ অনলাইনে থেকে থাকে, এটা 25,000 রুপি মান্থলি দেওয়া হয়, বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকার মতো। সেটা পিএইচডি হোল্ডারের জন্য বেশ ভালো, কিন্তু মাস্টার্সের জন্য আসলে টাকা পয়সা খুবই কম। তো সেই অর্থে এখন যারা যেতে চায় সত্যিকার অর্থে, যে না ঠিক আছে ঘুরে আসি, try to compare education from Bangladesh with India, you may have some comparison maybe. So in this paradigm, India যদি কম্পেয়ার হয়, ইন্ডিয়াতে যেতে হলে, আমি আবার বলছি যে মাস্টার্স করতে হলে অবশ্যই অনার্স কমপ্লিট করেছেন এবং সার্টিফিকেট হাতে আছে, তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি সেটা ইকোনমিক্স হয়, ইকোনমিক্সের সব রকমের প্রশ্ন, মডেল প্রশ্ন অনেকগুলোই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি বলছি আমাদের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, আমি তো অ্যালাম নাই, তো সেখানে দেওয়া আছে। এই বিষয়ে যদি কারোর সাহায্য লাগে, সেই বিষয়ে আমাকে নক করলে, আমি না পারলেও আমার বন্ধুদের যারা আছে পড়ছে তাদেরকে আমি সাহায্য করতে পারবো, অসুবিধা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন পড়াশোনা, আমি আবার বলছি যে ইস কাইন্ড অফ মাইন্ডসেট। আপনি পড়াশোনা করতে চাইলে সেটা মক্কা হোক, চায়না হোক, দিল্লি হোক, সেরকম বিষয় না। ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু গো থ্রু দ্য রিডিং ম্যাটেরিয়াল, আমি বলি ইন্ডিয়ান সব পড়াশোনার ইয়াটা কোথায়, আমরা নিতে পারি না, কি নিতে পারি না, রিডিং ম্যাটেরিয়াল নিতে পারি না। ইন্ডিয়ান এডুকেশনের, আমি যেখানে পড়েছি, আপনি ক্লাস করবেন আগামীকাল সকালবেলা, ক্লাস শুরু হবে, তার আগে আপনাকে মেইল পাঠিয়েছে আপনার প্রফেসর। হুম। এখানে অন্তত প্রত্যেকদিন অন্তত 4টা 5টা করে বিভিন্ন খ্যাতনামা রিসার্চ আর্টিকেল থাকে। আমরা তো ক্লাসে যাই, ও থিওরি, আচ্ছা ও এটা, ও আচ্ছা এটা, থিওরি পড়ায় আমাদের শিক্ষকরা ঢাকায় বেশিরভাগই। আমি আমি
কোনো শিক্ষককে পাই নাই যখন রিসার্চ দরকার তখন, তার আগ পর্যন্ত রিসার্চ করা হয় ফোর্থ সেমিস্টারে, ফোর্থ ইয়ারে এসে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কেউ আমাদেরকে বলে না এইটা আর্টিকেলটা পড়ে আসো। এই আর্টিকেলটা একটা পাবলিকেশন, সেটা হতে পারে স্পিনজারের পাবলিকেশন, হতে পারে যে স্টোরে মানে যেটা পাওয়া যাচ্ছে, নানান নামি দামি পাবলিকেশনের পাবলিশড রিসার্চ পেপার। তো যেটা হয়, ছেলে মেয়েকে অবশ্যই ক্লাসে আসার আগে পড়ে আসতে হয়। এই সংস্কৃতিটা আমাদের দেশে তো খুব বিরল না। এটা ইউরোপে তানিন সেখানে আছে, সেটা জানে যে পড়াশোনার মাপকাঠি আসলে কিসের ভিত্তিতে ঠিক করা হয়। এবং লাইব্রেরিতে সময় কাটানো হচ্ছে আমাদের জন্য দিল্লিতে একটা ওয়ান্ডারফুল মোমেন্ট ছিল। এত রিসোর্স, এত বইপত্র। আমি জানি না এখনকার জিকে চাঁদা যে লাইব্রেরি যেটা নয়াদিল্লিতে আমরা যেখানে পড়েছি, সেটা বইয়ের সংখ্যা নিশ্চয়ই আরো বেড়েছে। আমার দিল্লি যেতে যারা যারা ফ্রেন্ডরা এখন আছেন, তারা যদি কেউ দেখে তাহলে হয়তো বলতে পারবে তারা হিউজ অ্যামাউন্ট অফ বুকস। এই সাথে বই কেনার বিষয়ে ধরেন অনলাইন ফ্যাসিলিটির জন্য ইন্ডিয়াতে সব রকম ব্যবস্থাপনাই আছে আসলে। তো ইন্ডিয়া is a place which is becoming so much lucrative for those who are knowledge seeker, no doubt. তার সাথে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াতে ঘোরাঘুরি করা, অবাধে বিচরণ করা, রাত 2টা 3টার সময় ঘুরে বেড়াচ্ছেন, হু কেয়ার্স? আপনি ইললিগাল কোনো কিছু না করলেই হলো, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। তো এরকম একটা এনভায়রনমেন্টে পড়াশোনাটা সেখানে মুখ্য বিষয়। তো এই অবস্থার মধ্যে যদি কারো মাইন্ডসেট হয় যে আমি পড়াশোনা করতে চাই এবং প্রতিবেশী দেশ বলে এটাকে পাত্তা না দিয়ে আমি যেতে চাই, তাহলে কিন্তু সমস্যা আছে, সম্ভব না সেই মাপকাঠিতে। সেই অর্থে বলছি আরো কিছু সমস্যা আছে। সপ্তাহে 5 দিন আমরা ক্লাস করতাম, 2 দিন বন্ধ ছিল, শনিবার রবিবার, তাদের যে আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী। এর মধ্যে 5 দিনের মধ্যে 4 দিন তো আমাদের ক্লাস হতোই, 5 দিনই ক্লাস হতো। আবার এই 5 দিনের মধ্যে আবার দুপুরের পরে প্রত্যেক সপ্তাহে একটা করে সেমিনার হতো। সেই সেমিনারে নানান রকমের স্কলাররা আসতেন, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, those who are doing their PhD, they presented their papers, their theories, their findings, everything. আমি তো এই ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশে অপ্রতুল দেখি। এবং পড়েছি সোশিওলজিতে, যারা প্র্যাকটিক্যালি কাজ করছে তাদেরকে প্রত্যেক সপ্তাহে, মানে ইট ইজ আনবিলিভেবল, হুইচ ইজ আনবিলিভেবল, যে প্রত্যেক সপ্তাহে ক্লাসও করবেন, আবার একটা করে সেমিনার করবেন, একটা করে ফিল্ম শো হবে, সেই ফিল্মগুলো হচ্ছে সোশিওলজি, না হলে ইকোনমিক্সের ইস্যু, না হলে ল এর ইস্যু। এই কাজ আমাদের মানে আমাদের বাংলাদেশের যে অবস্থা এখনকার বিরাজমান, সরি টু সে, সারা 5 বছরে 4 বছরে তো একটা কনফারেন্স হয় না, আর আমরা স্টুডেন্টরা সেখানে কনফারেন্স নামিয়ে ফেলতাম। নেপথ্যে একজন শিক্ষক হয়তো আছেন। তো এরকম একাডেমিয়া যাদের জন্য, একাডেমিয়া যারা হতে যায় তাদের জন্য এই পরিবেশ চমৎকার। এখন একাডেমিয়া হওয়াটা অনেক বেশি দুষ্কর। আপনারা যারা যেতে চান তাদের জন্য কিছু ওয়ার্নিংও আছে, যে আসলে ওখানে গেলে মনে হবে সেখানে জেলখানা, জেলখানা মনে হবে। কারণ বাই ডিফল্ট পড়াশোনাটা কম্পালসারি তো থাকছেই, একই সাথে রিসার্চ করা কম্পালসারি, একই সাথে কি বলে টাকা পয়সা নিয়ে কম্প্রোমাইজের জায়গা, সেখানে কম টাকা। তো সব মিলিয়ে ভালো যেমন আছে, আবার যদি বলেন যে আমি একাডেমিক্যালি এক্সপ্লোর করব, তাহলে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি বেস্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া। না হলে তারা কিন্তু এই মুহূর্তে আমাদের উপরে দাদাগিরি কেন করছে সেটা তো বুঝতেই পারছেন। আসলে তাদের দাদাগিরি করার স্কোপটাই হচ্ছে নলেজ ক্রিয়েশন, জেনারেশন অ্যান্ড অফকোর্স নলেজ ডিসিমিনেশন। এই কাজ তারা কিন্তু সফলভাবে করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে হচ্ছে বেসিক্যালি ইউরোপে বা অন্যান্য কান্ট্রিগুলোতে গিয়ে মানুষজন হয়তোবা একাডেমিক বেনিফিটের পাশাপাশি নিজেদের কিছু লাইক ফাইন্যান্সিয়াল বেনিফিটও থাকে, যেটা হয়তোবা মেনশনেবল। বাট ইন্ডিয়াতে বা সাউথ এশিয়া ইউনিভার্সিটিতে দিস ইজ নট অলমোস্ট পসিবল, আমি যেটা বুঝলাম আর কি। সো সলিড একাডেমিক ইন্টেনশন বা সলিড ডিগ্রি যদি কারো লাগে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে ফোকাস করা উচিত, ইজন্ট ইট? নিশ্চয় নিশ্চয়। প্রথম কথা হচ্ছে কাজের ক্ষেত্র আমাদের জন্য খুব বেশি সংকুচিত হচ্ছে পাকিস্তানের জন্য, আবার ভালো হচ্ছে আফগানিস্তানের ছেলে মেয়েদের জন্য। তারা সব কাজ করছে, ওখানে সেটেল হচ্ছে, বিয়ে শাদী করতেছে, ইটস নট এ প্রবলেম ফর দ্যাম। ইভেনচুয়ালি ফর আফ্রিকান, ইন্ডিয়া ইজ বিগ প্লেস ফর দ্যাম। বাট ফর
I don't know. Maybe it's a kind of categorization to, or even to underestimate the idea of Muslim country. Maybe we have certain amount of fear, and then it is also a state policy to undermine the people who do work. Okay, আপনি কাজ করেন, আপনি পড়াশোনা করতে আসছেন, পড়াশোনা করেন, এরপরে চলে যান। আমি অনেকবার চেষ্টা করেছিলাম কাজ করার জন্য, এবং কল সেন্টার ইভেন্চুয়ালি রাত্রেবেলা কাজ করার জন্য। আমি দেখেছি নর্থ ইস্ট থেকে প্রচুর ছেলে মেয়ে আসছে, তারা খুব পলিশ ইংলিশ বলে। সো আমরা সেই সময় একটা পজিশন ছিলাম যে আমরাও নিজেরা কথা বলা শুরু করেছিলাম, হিন্দি বলতাম উল্টাপাল্টা, উর্দু তো বলতামই, পাশাপাশি ইংলিশ বলাটা একটা অভ্যাস ছিল বটে, কিন্তু পড়াশোনার খাতিরে আমাদেরকে ইংলিশটা যতটুকু পারা যায়, এই যে এই পর্যন্ত বলছি, সেটা ইন্ডিয়ান ইনস্টিটিউটের বড় ভূমিকা আছে। তো সেই অর্থে ইন্ডিয়াতে কাজের সুবিধা খুব কম, আর যদি কেউ পিএইচডি করে ফেলে সেখানে সেখানে সেক্ষেত্রে একাডেমিক কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বাট মাস্টার্সের জন্য হলে সেটা খুব বেশি ইম্পসিবল টু সাম এক্সটেন্ট। এই তো এই প্রসঙ্গগুলো আসছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের আরো স্কলারশিপ আছে যেগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন। প্রত্যেক বছর ইন্ডিয়ান হাই কমিশন থেকে সার্কুলার আসে, আইসিসিআর এর থেকে, এইখানে প্রচুর স্কলারশিপ থাকে মোটামুটি বলা যায়। এছাড়া বাংলাদেশ, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বাংলাদেশের যারা ফ্রিডম ফাইটার আছে তাদের জন্য, তাদের নাতিপুতির জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে, সেগুলো খুবই লোক্রেটিভ, কোনো সমস্যা নেই, সেগুলোতে অ্যাপ্লাই করতে পারে। আর অ্যাপ্লাই করতে হলে যেটা করতে হবে, অনলাইনে যেতে হবে, খুব সংক্ষিপ্ত কাজ। তারপরে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশি টাকায় 800 টাকা ড্রাফট করে পাঠাতে হবে, এটা স্ক্যান করতে হবে, পাঠালে সেটা তারা অ্যাকসেপ্ট করবে। তারপরে নোটিফিকেশন আসবে, পরীক্ষা হয়ে গেলে স্কলারশিপ অ্যানাউন্সমেন্ট দিবে, অ্যানাউন্সমেন্ট পাওয়ার পরে তারা সব কাগজপত্র পাঠাবে। ভিসার জন্য ঢাকায় যেতে হবে যমুনা ফিউচার পার্কে, সেখানে ভিসা মোটামুটি অ্যাপ্লাই করলে এই ক্যাটাগরিতে ভিসা পেয়ে যাওয়া খুব সহজ, খুব বেশি সমস্যা হয় না, আমি ফেস করি নাই। এছাড়া ইন্ডিয়ায় যাওয়া আসা চমৎকার ব্যবস্থা আছে, রেলপথে ঢাকা থেকে বনগাঁও বা কলকাতা পর্যন্ত, সেখান থেকে চাইলে ট্রেনে, ওয়ান্ডারফুল ট্রেন ফ্যাসিলিটি আছে। এখন প্যান্ডেমিকে বন্ধ আছে, কিন্তু সেটা চালু হবে নিশ্চয়ই কিছুদিন পরে। অথবা চাইলে বর্ডার পার হয়ে, অর্থাৎ আমাদের যে যশোরের যে বেনাপোল পোর্ট, সেই পোর্ট পার হয়ে কলকাতায় গিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস যে বিমানবন্দর, সেখান থেকে দিল্লি চলে যাওয়া যায়। এবং মোটামুটি এক মাস আগে টিকিট কাটলে খুব কম দামে, কত 3,500-4,000 রুপিতে প্লেন 2.5-3 ঘন্টার জার্নি করতে হয়। খুব ওয়ান্ডারফুল ব্যবস্থা। আর ইন্ডিয়াতে যেটা হয়, ভালো যেটা দিক হচ্ছে, খাবার নিয়ে কোনো সমস্যা নাই। আমি কত রকমের হাইলি, মানে এত তেল খেয়েছি, পেট খারাপ হয়নি কোনোদিন। আমি তো ঢাকার ফুটপাতে খাবার খেতে আমার ভয় লাগে, মানে হুইচ ইজ রিয়েলি আনরিয়ালিস্টিক, ইম্পসিবল, যে যে কোনো জায়গাতে একটা ফুটপাতে খাবার খেয়ে আরামসে হাঁটবো, সম্ভব না। কিন্তু ইন্ডিয়াতে মোটামুটি খাবারের দাম এত স্টেবল, ফলমূলের দাম, বাজারে অনেক কিছু আছে, পাড়া মহল্লাতে, এলাকাতে দোকানপাট, এবং সেটা অবশ্যই অর্গানাইজ, এরকম যত্রতত্র দোকান ব্যবস্থা নাই, ফলে সেখানেও কেনাকাটা করে খাওয়া যায়। আপনি যদি মনে করেন আমি হস্টেলে খাবো না, বাইরে খাবো, বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে, হুইচ ইজ রিয়ালিস্টিক ইন এ টেন্স। আর ইন্ডিয়া তো ভ্রমণের জন্য অসাধারণ, পড়াশোনা করতে গিয়ে ভ্রমণটাও ভালো করে সেরে ফেলতে পারেন। আমার যাওয়ার সুযোগ হয়েছিল সেই মানালিতে, 2-3 বার আমি গিয়েছি মানালিতে, তারপরে কানপুর, তারপরে ইউপি যেটা উত্তরপ্রদেশ, তারপরে ওদিকে বলা হয় ইউকে মানে উত্তরাখণ্ড, যেখানে ওদের ননিতাল বলে একটা এলাকা আছে, সেখানে তাজমহল, এগুলো তো ঘরের কাছেই, তাজমহল ইন্ডিয়ান। ফলে ইন্ডিয়াতে মোগল হিস্ট্রি দেখার অপূর্ব সুযোগ। ফলে কোনো দিক থেকে ইন্ডিয়া ইটসেলফ ইজ নট এন জোক, অ্যাকচুয়ালি ইটস নট এ জোক, ইটস আ রিয়েলি ইস্যু। সেখান থেকে বলতে পারেন যে পড়াশোনা করতে হলে রিসার্চ বেস, যদি সত্যিকার অর্থে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়া ইজ বিগ ইস্যু। অ্যান্ড ইন্ডিয়াতে যেটা হয়, ওরা প্রচুর পরিমাণ বাইরে স্কলার আনে। আমি তো 2 বছরেই মানে কি পরিমাণ কনফারেন্স, কি পরিমাণ রেগুলার সেমিনার করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম আসলে, এত কাজ। মানে কাজ মানে কি, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, আপনি কেউ বাধা দিবে না করার জন্য। আমার মনে আছে আমি নিজে অর্গানাইজ করেছি অনেক প্রোগ্রাম। সবচেয়ে মজার কথা হচ্ছে কি, আমি ওখানে গিয়ে যে ফ্লেভারটা পেয়েছি, যে শিক্ষকতা আসলে কি জিনিস আসলে, হ্যাঁ, শিক্ষক কেমন হয়, শিক্ষকরা কি করে কি করে না।
আমাদের মতো এই যে আধা খেচরা কাজ আমাদের অনেক বাংলাদেশি শিক্ষকরা করে থাকেন, যে এখানেও পড়াচ্ছেন ওখানেও পড়াচ্ছেন, কিন্তু ইন্ডিয়াতে অনেক ক্ষেত্রেই আপনার যে ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটি, সেখান থেকে অন্য কোথাও যাওয়া যায় না। সর্বোচ্চ হয়তো আপনি গেস্ট লেকচার হিসেবে 2 মাস 3 মাস ছুটি নিয়ে যেতে পারেন, কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে ফুল টাইম সেই ইউনিভার্সিটিতে চাকরি করবেন। ইন্ডিয়াতে কিন্তু সেটা প্রচুর মানে রক্ষণাবেক্ষণ করা হয়, এবং আমাদের শিক্ষকদেরকে ক্লাসরুম তার নিজের রুম না হলে তার বাসা, এছাড়া আমি কোথাও দেখিনি। তাদের মধ্যে অবশ্যই প্রচন্ড মাত্রায় এক রকমের প্রফেশনালিজম আছে, প্রফেশনাল ম্যানার্স আছে। তারা তারা আসলে কোন রকমের রুলস এর বাইরে যেতে চায় না আসলে কোনোভাবেই। কিন্তু তারপরে ওই বাংলাদেশ থেকে গিয়েছি, শ্রীলঙ্কা থেকে এসেছে, তাদের প্রতি তাদের এক রকমের সফট কর্নার ছিল, চাইলেই পাওয়া যেত, কথা বলা যেত, একই সাথে কোনো বিষয়ে শেয়ার করা যেত, কোন রকমের দ্বিধাহীন ভাবে প্রশ্ন করা যেত। এই একাডেমিক্স এনভায়রনমেন্ট ইউরোপে আছে, আমেরিকায় আছে, এটা ইন্ডিয়াতে আছে, আরো অনেকেই আছে। বাংলাদেশে তো আমি পাইনি এরকম এনভায়রনমেন্ট, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া ইজ রিয়েলি বিগ ইস্যু। এই তো। আচ্ছা নিয়ামত ভাই, আপনি অলরেডি টাচ করেছেন, তারপরেও সব লাইভে বলি, আমি এই লাইভে বলছি যে আমাদের একটা অডিয়েন্সের বিশাল ফোকাস হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং আর্টস, যেটা আমি ফোকাস করতে চাই। এই জায়গা থেকে স্কলারশিপ পেয়ে বাইরে যাওয়া বা এই জায়গায় মানুষজনের যে প্রিপারেশন, সো আপনি যতটুকু বলেছেন, যতটুকু বুঝলাম যে এই ইউনিভার্সিটিতে এই গ্রুপটার জন্য অনেক সুযোগ আছে, রাইট? সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করেছে বা করছেন। হ্যাঁ, অবশ্যই। আমি ওখানে 3টি ডিপার্টমেন্ট আছে। একটি ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স, যেটা সোশ্যাল সায়েন্সের অধীনে। একটি ডিপার্টমেন্ট হচ্ছে ল, এটাও ল ফ্যাকাল্টির অধীনে। আরেকটা আইআর, চারটা একটা সোশিওলজি। এগুলো মোটামুটি আমাদের সোশ্যাল সায়েন্স বা লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। এই 4টি ডিপার্টমেন্ট থেকে যারা এই পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে এসেছে, তারা বেশিরভাগই হচ্ছে একাডেমিয়াতে যুক্ত আছে, এবং যাদের বাড়ি কক্সবাজার চট্টগ্রাম ওই অঞ্চলে, তারা এখন ইউএনএসসিআর এ আইএমও চাকরি করতেছে, অনেকেই আছে। তাদের কেরিয়ার অনেক বেশি, এবং তাদের জন্য ওই রিসার্চ এবং এঙ্গেজমেন্ট রিপোর্ট রাইটিং অনেক বেশি হয়তো, সেই কারণে এই লোকগুলোর জন্য সুযোগ বেশি। কিন্তু একই সাথে প্যারাও তো আছে। প্যারা মানে কি, ওখানে পড়াশোনা আসলে গদ বাঁধা, ক্লাসে গেলাম, যাওয়ার আগে পড়লাম তো পড়লাম না, এরকম মানসিকতা নিয়ে যেখানে পড়াশোনা করা যায় না। আমার বন্ধু এখন আছে, তার নাম মেনশন করছি, সে হচ্ছে শরীফুল ইসলাম। সে এমফিল শেষ করে আমাদের সাথে মাস্টার্স করতে গিয়েছিল, মাস্টার্স শেষ করছে খুবই চমৎকার রেজাল্ট করে। তারপর সে এমফিল পিএইচডির জন্য এনরোল হয়েছে, এখন সে এমফিল কমপ্লিট করেছে, এখন সে পিএইচডিতে পড়ছে। তার সাথে আমি আমি সে কিন্তু এখন স্টুডেন্ট, সেখানে পড়ছে, কিন্তু আমি যে ঢাকায় বসে আছি, তার সাথে কথা বললে আমি ঋদ্ধ হই তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি একাডেমি হিসেবে ঢাকায় যে পড়াশোনা করি, যে পড়াশোনা আমি আমার ছেলে মেয়েদের সাথে শেয়ার করি, তাদেরকে যেভাবে এঙ্গেজ হই, সেখানে ওই লেভেলের যাত্রাতে সে অনেক এগিয়ে আছে। আমি বলবো তার একাডেমিক মানে এখানে সে টিচিং এক্সপিরিয়েন্স নাই, কিন্তু সেখানে সে খুব ভালো করছে। কক্সবাজারে আমি ল পড়ে আসছে, আইআর পড়ে আসছে, এমন অনেককে চিনি যারা আমাদের সিনিয়র এবং জুনিয়র। তারা অনেকেই তারা ওয়ান্ডারফুল করছে। এখন সেই অর্থে সোশ্যাল সায়েন্স ইজ কোনোভাবেই সোশ্যাল সায়েন্স ইউরোপের চেয়ে কম না, আমি সেটা কোনোভাবে মনে করছি না। আমি প্রথমে বলেছিলাম আমার ডিপার্টমেন্টে আমি পেয়েছিলাম উইথ রেসপেক্ট দেবনাথ পাঠক, পেয়েছিলাম রবি কুমার। তারা দুজনে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তারা দুজনেই পিএইচডি করেছে জেএনইউ থেকে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে। তাদের মাপকাঠি কোনোভাবেই আরো একজন শিক্ষক যিনি করেছেন অক্সফোর্ড থেকে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে করেছেন, কোন রকমের পার্থক্য করতে পারিনি আমি। তো হুইচ ইজ ট্রু ইন আ সেন্স দ্যাট দে আর ফোকাসিং অন very basic and of course very compulsory level of reading materials. and আমি তো বলেছি যে যদি এই প্যারা কেউ নিতে না চায়, যে 2 বছরে আমি 4-5 বছরের অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করব, মানে আমি কথাটার মানে কি, মানে হচ্ছে 2 বছর যে সিলেবাস, সেই সিলেবাস আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটানের 4 বছর সিলেবাসের সমান। সো এরকম ডিপলি এঙ্গেজমেন্ট যদি কেউ চায়, এবং তার ফলাফল নিশ্চয়ই ভালোই হবে, নিশ্চয়ই ফলাফল ভালো হবে, সে ভালো জায়গায় কাজ করবে, ভালো জায়গায় তার রিসার্চের সুযোগ, পাবলিকেশনের সুযোগ হবে, তার জন্য ক্যারিয়ার নিশ্চয়ই ভালো হবে।
আবার একই সাথে এটাও ঠিক, কেউ যদি দিল্লি গিয়ে বলে যে না আমি দেশে গিয়ে বিসিএস দিব, সরকারি চাকরি করব, এর মধ্যে কেউ কেউ করছেন। আমি একজনকে জানি এই পর্যন্ত, যিনি দেশ থেকে ফিরে এসে প্রথমে জয়েন করছে ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে, পরবর্তীতে ব্যাংকে গিয়েছে, এখন সে বাংলাদেশ ব্যাংকে গিয়েছে, তার ইচ্ছা ছিল এরকম। তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করা নিশ্চয়ই খুব খুব বেশি ছোট কথা না, অনেক বড় কথা। Right. কিন্তু ওখানে গিয়ে আপনি বিসিএস এটা যে পেরেছে সে অনেক বেশি ব্যতিক্রম আমার চোখে, সে অন্যরকম। কিন্তু দিল্লিতে যাবেন আপনি 2 বছর পড়াশোনা করতে, ওখানে গিয়ে আপনি দেশের পড়াশোনা করবেন, দিল্লি পড়াশোনা করবেন, তো এই আধা খেচরা কাজ তো করা সম্ভব না ভাই আসলে। এবং আপনি যদি মনে করেন যে না আমার বয়স এখন 26 বছর, আমার মাস্টার্স শেষ বাংলাদেশে, আমি আবার মাস্টার্স করতে যাচ্ছি কোথায়, দিল্লিতে। দিল্লিতে মাস্টার্স করতে করতে 2 বছর শেষ, আপনার বয়স তখন 28 বছর, ঢাকায় ফিরে এসে যদি বলেন যে আমি এখন বিসিএস দিব, ঠিক আছে, তাহলে তো হুইচ ইজ রিয়েলি রিয়েলি ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়। তার চেয়ে আপনি ঢাকায় থাকেন, বিসিএস টিসিএস দেন। এই তো এরকম কথা আমি বলছি। এই ক্ষেত্রে অনেকেই হয়তো রাগটাগ করতে পারেন যে ইস ইজ কাইন্ড অফ জোক, ইয়া নট জোক, বাট এই তো এই কথা বলছি আর কি। আর কি প্রশ্ন আছে শুনি। আচ্ছা, আর দুইটা কোশ্চেন করেছে আমাদেরকে, রিকোয়ারমেন্টস গুলো কি কি। ইমরান ইমন অলরেডি ভাইয়া মনে বলেছেন যে রিকোয়ারমেন্টস গুলো এখানে কি কি বা কি কি আচ্ছা, লাগবে। একটুখানি বলি। রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমত হচ্ছে সিজিপিএ এর দিক থেকে। তো ইন্ডিয়াতে বলা হচ্ছে ওরা সিজিপিএ, আপনি যদি বাংলাদেশি যে মানদণ্ড 100 নাম্বারের 55% নাম্বার, আমি যদি আরেকটু বলি 60% নাম্বার, এই পরিমাণ নাম্বার থাকলে, অর্থাৎ বাংলাদেশি যদি 4 থেকে সিজিপিএ করা হয়, সেটা 3+ হতে হবে। 3+ হলেই ভালো, না হলে হয়তো কম্পিটিশনে টিকতে পারবে না। 3.25 3.25 অ্যাবাভ এই সিজিপিএটাই ভালো হয়। এবং আশা করি যারা স্কলারশিপ নিয়ে পড়তে চান তাদের সিজিপিএ আসলে এর চেয়ে কম হয় না কোনোভাবেই, তাদের আগ্রহের মাত্রাটা। রিকোয়ারমেন্ট এটা, পাসপোর্ট থাকতে হবে হাতের কাছে অবশ্যই, এবং ঢাকায় বসে অনলাইনে পরীক্ষা দিতে হবে এটা। তারপর স্কলারশিপ পেলে, তারপর যদি বলে যে অ্যাডমিশন অফার দেয়, অ্যাডমিশন অফার দেওয়া মানে স্কলারশিপের কিছু না কিছু সুবিধা আছেই, সেটা অ্যাভেলেবেল করা যাবে যদি আপনি দিল্লিতে যান। আর এই বিষয়ে আরো রকমের সাহায্য থাকলে, দরকার হলে, সেই জন্য তো আমরা আছি, নক করতে পারেন, অসুবিধা নেই। ওকে, Abdi Adam following from Mogadishu, Somalia. আচ্ছা, হি ইজ মাই স্টুডেন্ট ফ্রম মোগাদিসু, Thank সোমালিয়া। you. হি কমপ্লিটেড হিজ MDS, Masters in Development Studies, from Daffodil. So welcome, Abdi. I think you are listening us. So yeah, maybe you can try for your master's degree in development economics in South Asian University. But remember that you have to study a lot. So it's not a joke. Okay. So finally, or even if you need really any information regarding admission or even any kind of help or even networking, so you can drop me an email so I can reply you according to your requirement. Thank you. Okay, who else? So another question for me maybe. Canada University need a live program. Kamrun Hassan. তোমাকে বলেছে। আমাদের হচ্ছে ঠিক পরশুদিন বাংলাদেশের হচ্ছে আজকে কত তারিখ, 4 তারিখ, রাইট? তো 5, 6 তারিখ রাত 9টায় আমরা কানাডার মাস্টার্স করার নিয়ে একটা সেশন করছি। আই থিঙ্ক জয়েন করলে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওকে, সো নিয়ামত ভাই, ফাইনাল সেকশনে চলে আসছি একদম। আপনি অলরেডি কিছুটা শেয়ার করেছেন, তারপর আমার জানতে ইচ্ছে করে যে আসলে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে যদি কোনো চুম্বক অংশ বলার থাকে বা আসলে কোনো কিছু শেয়ার করার থাকে একটু করতে পারেন আপনার ইউনিভার্সিটি থেকে আর কি, লাইক ইউনিভার্সিটি সময়টা। আমি প্রথমত বলছি, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি তো একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। সেখানে 8টি দেশের ছেলেমেয়েরা লিগালি দে হ্যাভ এন্ট্রিটি, দে হ্যাভ এন্ট্রান্স, পসিবিলিটি। তারা অফিসিয়ালি 8টি দেশ থেকেই ছেলে মেয়ে যাওয়ার কথা। ফলে ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম। একই সাথে ওখানে কিন্তু কিছু সাউথ এশিয়ান ইউনিভার্সিটি আর্টস সার্কেল 8টি দেশের বাইরেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টও অ্যালাউ করে এবং তাদেরকে সরাসরি অ্যাডমিশন ছাড়াই ভর্তি নিয়ে নেয়। এবং আমি কয়েকজনকে দেখেছিলাম যারা ইউরোপ থেকে ইন্ডিয়ায় থাকতো, তারা বরঞ্চ মাস্টার্স করতো। তাদের জন্য সুবিধা আছে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ইফ এনিওয়ান হু আর ইন্টারেস্টেড টু গেট এনরোল ইন সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বাট দে আর নট the part of South Asia, they are the part of other world, so they can also engage, they can get an enrollment
they may can communicate with them directly in the university. So এখন চুম্বক অংশ কোনটা? ইন্ডিয়াতে পড়াশোনার অভিজ্ঞতা নিঃসন্দেহে চমৎকার ছিল, কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ার আমার যেটা ভালো লেগেছে প্রথমত, হ্যাঁ পড়াশোনা করতে গেছিলাম, পড়াশোনা এবং পড়াশোনার যে রিফ্লেকশন সেটা তো এখনকার আমি ইউনিভার্সিটিতে পড়ছি। মানে ইন্ডিয়াতে না গেলে আমি আসলে টিচিং এ আসবো, টিচিং এ থাকবো, কথা বলবো, যাই করছি টুকটাক কাজ, রিসার্চ করব, এটা আসলে সম্ভব ছিল না কখনো। আমি ঢাকায় বসে, বিফোর গোয়িং টু ইন্ডিয়া, আই ডিডন্ট থিঙ্ক even a single word that okay I will be involved in teaching. And then afterwards when I came back, এখন ইনিশিয়ালি অনেক কাজ করছি যেগুলো আসলে ওই ইন্ডিয়ান ইউনিভার্সিটি রিফ্লেকশনের সুযোগ। এবং চমৎকার বিষয় হচ্ছে যে টিচাররা মানে সবাই না, অন্তত ম্যাক্সিমাম শিক্ষকই এত বেশি আন্তরিক। যদি বলেন বই লাগবে, যদি বলেন পড়াশোনা করতে চাই, সাজেশন দেন, দে আর রেডি টু হেল্প ইউ এনি টাইম। আমার কাছে মনে হয়, আমি কিছুদিন আগেও আমার ইউনিভার্সিটির প্রফেসরকে লিখেছিলাম যে আমাকে একটা বই দেন, এই বইটা আপনার পাবলিশ করেছেন, এই বইটা আমাকে লাগবে, বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে, পাঠাই দেন। পাঠাই দিছে, তারা আমাকে বই দিচ্ছে মানে। এবং মজার কথা হচ্ছে যে তারা, আমি দেখি প্রত্যেক 6 মাস 1 বছর পর পরই হয়তো রবি স্যার, না হলে পেরেরা স্যার, না হলে রবি দেব স্যার, না হলে অঙ্কুর স্যার, কারো না কই বই প্রকাশিত হচ্ছে, হুইচ ইজ রিয়েলি এনলাইটিং মি অ্যাকচুয়ালি। আমাকে সবচেয়ে বেশি টানে হচ্ছে যে এত বই বেরোচ্ছে, এত বেশি এঙ্গেজমেন্ট, এত রিসার্চ করছে, এত কোলাবোরেশন, এটা ইউনিভার্সিটির হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নিয়ে বলাই যায় এক অর্থে যে ওয়ান্ডারফুল। আপনি সেখানে থেকে আরাম পাবেন, ঘুরে মজা পাবেন, খাবার দাবার খেয়ে মজা পাবেন, শুধুমাত্র টাকা পয়সা নিয়ে আপনাকে একটু হিসাবি হতে হবে। তাহলে এই যাত্রায় আপনি ভালো কিছু ছেলে মেয়ের সাথে সাউথ এশিয়ান ফ্লেভারটা পাবেন। আর সাউথ এশিয়ান ফ্লেভারটা পাওয়া মানে হচ্ছে, বুঝতে পারছেন, পৃথিবীর অর্ধেক মানুষের সাথে আপনার ওঠা বসা হয়ে যাবে। সেই ক্ষেত্রে দিস ইজ ওয়ান্ডারফুল। ওকে নেমত ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদমই শেষের দিকে বা শেষ করে দিব। আর আপনার হচ্ছে কোনো ফাইনাল ওয়ার্ডস বা ফাইনালি কিছু বলার আছে কিনা টু দ্য অডিয়েন্স যারা দেখছেন বা ফিউচার আচ্ছা, ভিডিওটা দেখছেন? আমার শুধু একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আসলে আপনারা যারা মাস্টার্স করতে যেতে চান, অবশ্যই দেখবেন যে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই ওয়েবসাইটে প্রত্যেক কোর্সেরই ডিটেলস সিলেবাস থাকে। এই সিলেবাস আসলে কেমন রিচ এবং সেটা কতটুকু আপনার ফার্দার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে সেটা অবশ্যই দেখবেন। যদি ভয় পেয়ে যান তাহলে অ্যাপ্লাই করেন না। আর যদি বলে যে না আরো কিছুই না, আরো লাগবে, আরো লাগবে, তাহলে আপনি ইউ ক্যান গো দেয়ার। তো একই সাথে যারা শুধুমাত্র অনার্স, মাস্টার্স না, অনার্সও ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা যায়, ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ যেটা ICCR, সেটাও আপনি আবেদন করতে পারেন। ইউ মে চেক ইট আউট হোয়াট কাইন্ড অফ রিকোয়ারমেন্ট দে আর লুকিং ফর। সো একই সাথে আপনি এটাও ঠিক করতে পারেন যে পড়াশোনাটা আসলে ওই চাকরি বাজার হিসাব করলে তাহলে হবে না। পড়াশোনাটা হতে হবে সত্যিকার অর্থেই নিজেকে এনরিচ করার বিষয়ে, এবং সেটা হতে হবে কন্ট্রিবিউশনের জায়গা থেকে। যদি মাত্র এমন পরিকল্পনা থাকে যে আপনি চাকরি করবেন বাংলাদেশে ফিরে এসে, এবং সেটা হবে গভর্নমেন্ট চাকরি, ব্যাংকের, অর্থাৎ একরকমের ভাবে বলা যায় মেমোরাইজিং। তো মেমোরাইজিং প্রক্রিয়া ইন্ডিয়াতে মোটামুটি নিরুৎসাহিত করা হচ্ছে। এবং আমাদের অনেক শিক্ষকই আসলে আমাদেরকে প্রথম দিকেই বলতো তো তোমরা তো আসছো সার্টিফিকেটের জন্য, হুইচ ইজ ট্রু। সার্টিফিকেট নির্ভর যদি পড়াশোনা ইন্ডিয়ায় করতে যান তাহলে সেটা সম্ভব হবে না, এবং সম্ভব হলেও আপনি হয়তো পরবর্তীতে হ্যাপি হবেন না, গালিগালাজ করবেন, অথবা বলবেন সময় হারিয়ে ফেলেছি। সবকিছুর মূল্যে, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। সত্যি আপনি ডিসাইড করেন যে আপনি কি ইউরোপে যাবেন না ইন্ডিয়া যাবেন। ইন্ডিয়া গেলে কি পাবেন, ইউরোপে গেলে কি পাবেন। ইন্ডিয়া খুব ইজি, IELTS লাগে না, কোনো ব্যারিয়ার নাই, মনে হচ্ছে বাংলাদেশেই আছেন। আর ইউরোপে গেলে তো অনেক রকমের হ্যাসেলটা আছেই, সেই হ্যাসেলটাকে মোকাবেলা করতে পারলে সেক্ষেত্রে আপনি যেখানে খুশি সেখানে যান, পৃথিবী আপনার, উন্মুক্ত। ধন্যবাদ। থ্যাংক ইউ নিয়ামত ভাই সময় দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত ছিলেন বা আছেন এখনো, তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তানিন জাহিদকে। তানিন মাস্টার্স শেষের দিকে নাকি তোমার? শেষের দিকে, ফার্স্ট ইয়ার গন, এক বছর গেল, 1 বছর শেষ করে সেকেন্ড ইয়ার শেষ করবে, তারপরে PhD অফার পাবে, PhD করবে, ফিরে আসবে। আমরা সব ভাইয়েরা একসাথে কাজ করব, দেখা হবে এখানে না আমেরিকায়, না হলে ইউরোপে।
সেই ইনশাআল্লাহ। প্রত্যাশা করছি। আর পরস্পর প্রতি প্রতি সালাম রইলো, দোয়া করি, তুমিও দোয়া করবো আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, এই শিওর। প্রত্যাশায় এবং বিদায় যারা রাখছি। দেখছিলেন এতক্ষণ ওনাদেরকে ধন্যবাদ। আর আশা করি আপনারা ইনফরমেশন গুলো পেয়েছেন। এরপরও যে ইনফরমেশন যদি লাগে তাহলে আমাকে বা নিয়ম থেকে রিচ করতে পারেন, আমরা চেষ্টা করবো ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আর আমাদের আরো অনেকগুলো সেশন আছে সামনের দিনগুলোতে, আমাদের সাথে থাকেন। কালকে হচ্ছে ফিনল্যান্ড নিয়ে একটা সেশন আছে, আর তারপরের দিন হচ্ছে কানাডা নিয়ে, তো এইভাবে। হ্যাঁ, আমি যারা অডিয়েন্স তাদের জন্য বলছি আসলে, তানিন এতগুলো বড় বড় স্কলারশিপ নিয়ে কথা বলেছে, সেখানে ইন্ডিয়া ইজ নাথিং। ওকে, আপনারা চাইলে যেখানে যেতে চান ভালো জায়গায় যান, ভালো জায়গায় যান, এটা এমন আপনাদের সবাই মনে এমনও থাকে। হতে পারে ভাই, এটা মানুষ জানে না, এখন অনেকে জানলো, অনেকে ইন্টারেস্টেড হবে আচ্ছা, এবং অ্যাপ্লাই করবে। সো আমার টার্গেট হচ্ছে জাস্ট টু পাস দ্য ইনফরমেশন। বড় ছোট স্কলারশিপ বলে কোনো কথা নাই, সবগুলো ইকুয়াল অপরচুনিটি। আপনি যেটা বলছিলেন যে ওখান থেকে ফিরে এসে অনেক, আপনি টিচিং এ আছেন, অনেকে বিভিন্ন ইউএন লাইক ইয়া, জবে নো আছেন। ডাউট। আই ডোন্ট থিঙ্ক লাইক এটা কোনোভাবে ছোট স্কলারশিপ, ঠিক আছে? সো আই থিঙ্ক এটা বড় একটা স্কলারশিপ, এবং যারা যাবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ যাওয়ার জন্য। আই থিঙ্ক কিছু না করার চেয়ে একটা ভালো স্কলারশিপ যদি ইন্ডিয়া থেকে পাই, সমস্যা কি? নিয়ামত ইজ ডুইং ওয়েল, আদার পিপল আর ডুইং ওয়েল, সো সমস্যা কি, তাই না? এই আর কি, এটা হচ্ছে আমার টার্গেট। থ্যাংক ইউ ঠিক নিয়ামত আছে। ভাই অ্যাগেন, থ্যাংক ইউ। তো আমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।